আপনারা যখন এই ভিডিওটা দেখতেছেন কষ্ট করে মাথায় রাখবেন যে ভিডিওটা যখন আমি রেকর্ড করতেছি আজকে 25শে জুলাই, আজকে 25 তারিখ। কারণ ইন্টারনেটের ব্যান্ডউইথের যে অবস্থা, আমি শিওর নয় ভিডিওটা কবে নাগাদ আমি ঠিকঠাক আপলোড দিতে পারবো, বা যারা অডিয়েন্স দেখবে বা আপনি দেখতেছেন ভিডিওটা তখন যে কয় তারিখ, আর তখন আন্দোলনের অবস্থা বা দেশের অবস্থা কোন জায়গায় যাচ্ছে, সেই সময়ের সাথে আমার ভিডিওর কোনো দ্বৈত মিনিং বুঝাই কিনা বা এরকম একটা সুযোগ তৈরি হতে পারে, সেই জন্য ক্লিয়ার করে নিই যে আমি ভিডিওটা বানাচ্ছি 25 তারিখে, রেকর্ড করতেছি 25 তারিখে। তো পরবর্তীতে সিচুয়েশন চেঞ্জ হলেও মানে আপনি জাস্ট এটা মাথায় রেখেন যে ভিডিওটা দেখার সময় আজকে 25 তারিখ আমি ভিডিওটা রেকর্ড করার টাইমে, তাহলে দ্বৈত মিনিং হওয়ার, ডুয়েল মিনিংয়ের কোনো সুযোগ থাকার সম্ভাবনা অনেক কমে যাবে আর কি। কোটা সংস্কার আন্দোলন যখন তীব্র হতে থাকে বগুড়ায়, এর আগে এই মোটামুটি তীব্র হয়ে বলা যায় হচ্ছে 16ই জুলাই থেকে। তো এই 15ই জুলাই রাতে আমি বগুড়াতে আসি, বগুড়ায় পৌঁছাই। এরপরে 16ই জুলাই আমি আন্দোলনের একদম মাঠ পর্যায়ে বিভিন্ন জায়গায় কাভার করতে থাকি। কাভার করতে মেইনলি আমি ছবি তুলি আর কি, আন্দোলনকারীদের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, বিজিবির, র্যাবের, সেনাবাহিনীর। তো এই ছবিগুলো নিয়েই আজকের এই মানে বগুড়ার যে আন্দোলনে আমার দেখা যে পরিস্থিতি আর কি, আর কিছু ছবি নিয়ে আজকের আলোচনা এবং আমার মাঠ পর্যায়ের অভিজ্ঞতা বলতে পারেন। আর আজকের ভিডিওটা বানানোর আরেকটা মানে মোটিভ ছিল আমার এরকম যে গতকালকে 24 তারিখে নিউজ পাইলাম যে একজন ফটো সাংবাদিক, প্রিয় ভাই, উনি মারা গেছেন এই আন্দোলনের। উনি একজন ফটো সাংবাদিক, আন্দোলনের কাভার করতে চেয়ে। তো বিষয়টা আমাকে খুবই পীড়া দিছে আর কি। মাঠ পর্যায়ে যেহেতু ছবি তুলছি, মানে বিষয়টা আমাকে খুব নাড়া দিছে যে এরকম সিচুয়েশনে পড়ছি যে দুই পাশ থেকে পুলিশ গুলি করতেছে, এবার আন্দোলনকারী, আমি মাঝে পড়ে গেছি। তো এরকম সিচুয়েশনগুলো আমার মনে হয় যে না, এগুলো বলা দরকার, মানুষের আসলে জানা দরকার যে ওরকম পরিস্থিতিতে কীরকম অবস্থা তৈরি হয়। তো মেইনলি সেখান থেকেই ভাবলাম যে না, আমি যেহেতু একদম মাঠ পর্যায়ে থেকে ছবিগুলো তুলছি, এটা নিয়ে একটা ভিডিও বানাই না কেন। কারো উপকার হবে কিনা ভিডিওতে আমি জানি না, তবে স্টোরিগুলো জানা উচিত আর কি। সেই জন্যই এই ভিডিওটা বানানো, আর ভিডিওটা প্রিয় ভাইকে ডেডিকেট করলাম। এই তো চলুন শুরু করি। আন্দোলনের টাইমলাইনটা একটু বলি, তাহলে আপনাদের সুবিধা হবে, যে আমারও সুবিধা হবে বলতে। 14ই জুলাই প্রধানমন্ত্রী একজন সাংবাদিকের প্রশ্নের প্রেক্ষিতে বলেন যে কোটা কারা পাবে, মুক্তিযুদ্ধের সন্তানরা তো পাবে নাকি, মানে পাবে না তো কি রাজাকারের সন্তানরা পাবে। এরপরে কিন্তু তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই স্লোগানটা বেশ পপুলার হতে থাকে। এবং এর পরের দিন 15ই জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন যে যারা এরকম নিজেকে রাজাকার বলতেছে, আসলে স্লোগানের মিনিং কী ছিল, স্লোগানের আয়রনি কী ছিল, সেটার সাথে ওনার বক্তব্য আসলে মেলে না। উনি মিন করতেছে এরকম যে রাজাকার বলতেছে সে রাজাকার হয়ে গেছে, বিষয়টা কিন্তু অ্যাকচুয়ালি এরকম ছিলই না। তো সে যাই হোক, তো উনি বলতেছেন যে তাদেরকে, এই রাজাকারদের প্রতিহত করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। এর আগে কিন্তু ছাত্রলীগ কোনো অ্যাটাক করে নাই এই আন্দোলনকারীদের ওপর, মানে বিভিন্নভাবে বাধা দিছে, হলের গেট লাগাই দিছে, তালা লাগাই দিছে, এরকম বিভিন্ন ছোটোখাটো বাধা দিছে। তারপরে আন্দোলনকারী যারা ছিল তাদের বাসায় ফোন করে হত্যার হুমকি দিছে, এরকম ঘটনাও ঘটছে ছাত্রলীগের কর্মীরা। কিন্তু অ্যাটাক করার ঘটনা ওইভাবে সরাসরি ঘটে নাই। কিন্তু ওবায়দুল কাদেরের বক্তৃতার পরের দিনে কিন্তু এই 16ই জুলাই থেকে অ্যাটাক শুরু হয়। 16ই জুলাই 12টা বাজে সম্ভবত, বা ওই 12টার আশেপাশে হবে। এর মাঝখানে আমি খবর পেলাম যে বগুড়া পলিটেকনিক্যাল স্টুডেন্টরা বনানী সড়কে অবস্থান করবে, বগুড়ার বনানীতে। সেই বনানী সড়কটা হচ্ছে যে উত্তরবঙ্গের বগুড়ার সাথে যে অন্যান্য জেলার যে কানেকশন আছে, সেই কানেকশন ওই বনানী দিয়ে সব গাড়ি পাস হবে, তার ওটা ব্লক করার ডিসিশন নেয়। তো তারা সেখানে আগায়, পুলিশ এখানে কোনো বাধা দেয় নাই, তখনও পুলিশ বাধা দেয় না। এবং তারা যে এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করে, একটা ব্যারিকেড হিসেবে নিজেরাই কাজ করে। এই সময় সেই বনানীর পাশে ছিল হচ্ছে শাহ সুলতান কলেজ ছাত্রলীগ তাদের উপর অ্যাটাক করে, স্টুডেন্টদের উপর। এবং স্টুডেন্টরা তখন মানে অ্যাটাক করে, সেখানে বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল, রামদা, চাপাতি, এই টাইপের দেশীয় অস্ত্র ছিল। তখন স্টুডেন্টরা নিরুপায় হয়ে ইট ছোড়াছুরি বা রাস্তার পাশে যে বাস টাস বা এরকম চাপায়, মানে মোটামুটি একটা পাল্টা ধাওয়া চলে। এরপরে স্টুডেন্টরা তাদের নিরাপত্তার স্বার্থে বনানী থেকে উঠে তাদের যে পলিটেকনিক্যাল ক্যাম্পাস আছে তার সামনের রাস্তায় অবস্থান নেয়। পুলিশ এতক্ষণ পর্যন্ত কিছু করে নাই, মানে তাদের স্টুডেন্টের উপর যে হামলা হয়েছে তখনও কোনো ব্যবস্থা নেয় নাই। জাস্ট তারা তাদের সাথে কথা বলছে যে আপনারা রাস্তা ব্লক করেন না, বা এই টাইপের। এখানে শান্তিপূর্ণভাবে তারা পরে নিজের ক্যাম্পাসের সামনে এসে তারা শান্তিপূর্ণ বিভিন্ন স্লোগান দিতে থাকে। এই একটু আগে যে স্লোগানের কথা বললাম এই রকম, তারপরে চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, এই টাইপের যে স্লোগানগুলো চলতেছিল, স্লোগানগুলো মোটামুটি আপনারা জানেন। এই স্লোগান তারা দিতে থাকে এবং তাদের অবস্থান মোটামুটি শান্তিপূর্ণ ছিল। কোনো গাড়ি তারা চলাচল করতে দিচ্ছিল না, কিন্তু কোনো অ্যাম্বুলেন্স আসলে তারা
অ্যাম্বুলেন্স পাস করতে দিচ্ছিল সুন্দরভাবে। অ্যাম্বুলেন্সের জন্য সবাই নিজ দায়িত্বে রাস্তা ক্লিয়ার করে অ্যাম্বুলেন্সকে পাস করে দিচ্ছিল, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল, এখানে বেশ শান্তিপূর্ণ অবস্থানই ছিল। এরপরে আমি এখানে কিছু ছবি টবি তুলে ভাবলাম যে বগুড়া শহরের যে প্রাণকেন্দ্র সাতমাথা, সেই একদম সেন্টার আর কি, সেই সেন্টারের দিকে যাওয়ার। তো সেখানে গেলাম, তখন কয়টা বাজে, 2টা বাজবে হয়তো, এক্স্যাক্ট টাইম আমার ওইভাবে খেয়াল নেই। এটা 16 তারিখের ঘটনা। তো সেখানে যাওয়ার পরে সাতমাথাতে গাড়ি রিক্সাতে না অটো থেকে আমি ছিলাম এরকমই, নামার সাথে সাথে বেশ জোরে জোরে শব্দ আর কি। পরে বুঝতে পারলাম যে এটা ককটেল বিস্ফোরণের শব্দ ছিল, এবং ওখানে স্টুডেন্ট খুব বেশি ছিল না আর কি, তুলনামূলক কম স্টুডেন্ট ছিল। তো এরপরে পরিস্থিতি যেটা বুঝতে পারলাম, স্টুডেন্ট ওখানে শান্তিপূর্ণভাবে রাস্তা ব্লকেট করে রাখছিল। সেই সময় আওয়ামী লীগ ছাত্রলীগ স্টুডেন্টদের ওপর হামলা করে। তো যখন স্টুডেন্টরাও একটা পাল্টা ধাওয়া একটা অবস্থা তৈরি হয়, তখন সেখানে ওই আওয়ামী লীগের ছাত্রলীগের যে ওই পাশের যে মিছিল টিছিল ছিল বা ওই পাশের যে লোকবল ছিল, সেখান থেকে ককটেল ছোড়া হয়, এবং এরপরে কিন্তু স্টুডেন্টরা বেশ ফুসে যায়, এবং বগুড়ার চারদিকে নিউজটা ছড়ায় পড়তে থাকে যে আওয়ামী লীগ ছাত্রলীগ তারা সাধারণ স্টুডেন্টের উপর অ্যাটাক শুরু করছে। এরপরে চারপাশের স্টুডেন্ট কি বলা যায় যে এই পিঁপড়ার মতো একদম সাতমাথায় জড়ো হতে থাকে, এবং ওই পাশে আর বগুড়ার যে এই সাতমাথার পাশেই হচ্ছে এই আওয়ামী লীগ বা ছাত্রলীগের যে পার্টি অফিসটা, সেটা একদম সাতমাথা লাগোয়া। স্টুডেন্টরা ক্ষিপ্ত হয়ে তারা পার্টি অফিসের দিকে প্রথমে যে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা ছিল তাদের দিকে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে, এবং তারপরে তারা সরাসরি পার্টি অফিসের দিকে অ্যাটাক করা শুরু করে, পার্টি অফিস ভাঙচুর শুরু করে। পার্টি অফিসের পাশের দোকান টোকান যেগুলো ছিল সেগুলোতে আগুন লাগিয়ে দেয়, বেশ বাজেভাবে অ্যাটাক করে। এসব প্রথমে তারা যে ককটেল নিক্ষেপ করলো ছাত্রলীগ আওয়ামী লীগের ওই পক্ষ থেকে, এসব না করলে ছাত্ররা শান্তিপূর্ণভাবে ব্লকেট করতেছিল। সেখানে পুলিশ কিন্তু পুরো ঘটনায় পুলিশ ওখানে নিশ্চুপ ছিল, কোনো অ্যাকশন নেয় নাই। পুলিশ ওই ককটেল বিস্ফোরণ বলেন, ছাত্রদের ব্লকেট করা বলেন বা যাই করেন, এখানে কোনো অ্যাকশন নেয় না। তো এরপরে ওই যে ককটেল বিস্ফোরণের পরে চারদিক থেকে ছাত্ররা আসতে থাকে, ছাত্ররা এখন এমন একটা মব হয়ে যায় যে মবটা আসলে কন্ট্রোল করার ওয়ে ছিল না। তারা আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙচুর করে, এবং সরকারি স্থাপনা বলতে পারেন, সেখানে পোস্ট অফিস ছিল, সেই পোস্ট অফিস ভাঙচুর করে। তো এরকম বিভিন্ন রকম বিচ্ছিন্ন ঘটনা ঘটতে থাকে আর কি। আর এটা একটা বড় একটা মব তৈরি হয়ে গেছে। এদের কোনো যে ওখানে লিডার পর্যায়ে লিড করতেছে কেউ, এখন কি করবো এরকম কিছু ছিল না, যার যে মন চাচ্ছিল এরকমই করতেছিল আর কি, ভাঙচুরের মতো একটা অবস্থা। স্টুডেন্টের মেইন ক্ষোভের কারণ ছিল এই ককটেল বিস্ফোরণটা আর কি, তাদের উপর ছাত্রলীগের অ্যাটাক, যে আমরা কিছুক্ষণ শান্তিপূর্ণ আন্দোলন করতেছি, এই টাইমে অ্যাটাক, এটা তো কোনোভাবে তারা মেনে নিতে পারেনি আর কি। তো তারা এই যে জেলা স্কুল ছিল একদম সাতমাথার পাশেই, সেখানে তারা অবস্থান করতেছিল। শহরের বিভিন্ন স্কুল, বিভিন্ন কলেজের, আইজুল হক কলেজ ছিল, ক্যান্টনমেন্ট স্কুল ছিল, এরকম আশেপাশের অনেক স্কুল কলেজের স্টুডেন্ট এখানে জমা হয়ে তারা স্লোগান দিয়ে থাকে। অনেক নারী শিক্ষার্থীও ছিল, তারা স্লোগান দিচ্ছিল, এই কোটা সংস্কার আন্দোলনের বিভিন্ন স্লোগান দিচ্ছিল। এরকম পরিস্থিতি চলতেছিল আর কি। এটা ছিল 16 তারিখের ঘটনা। আর এই ঘটনার পরে যে 16 তারিখে কিন্তু আবার সারা দেশে এরকম একটা অবস্থা ছিল, ঢাকাতেও এরকম, যে পুলিশ তেমন একটা অ্যাকশন কোথাও নেয় নাই। আর যে জায়গাতেই ঝামেলা হয়েছে ছাত্রলীগের সাথে একটা কি বলা যায়, ছাত্রলীগের সাথেই একটা পাল্টা ধাওয়া মারপিট এরকম হয়েছে। আর বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ বেশ পৈশাচিকভাবে আন্দোলনকারীদের উপর নির্যাতন চালাইছে। নির্যাতন কি বলবো, যে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছিল, তারা সরাসরি দেশীয় বিভিন্ন অস্ত্র, অনেক ছাত্রলীগ নেতাকর্মী তো এখানে গুলিও ছুটছে সরাসরি, খুব একটা বাজে অবস্থা তৈরি করছিল ছাত্রলীগ। এতে করে কি হয়েছে, তাদের প্ল্যান কী ছিল আমি জানি না, হয়তো বা প্ল্যান নর্মালি এরকমই থাকার কথা, যে এই অ্যাটাক করে হয়তো আন্দোলনটা দমানো যাবে, কিন্তু উল্টা এর পরিণতি হিতে বিপরীত হয়েছে, যে তাদের ছাত্রলীগের আওয়ামী লীগের বিভিন্ন অ্যাটাকের কারণে ছাত্ররা তো দমায় যায়নি, বরং তো আন্দোলনটা আরও ফুসে উঠছে। তো এরপরে কি হয়, এই 16 তারিখে ডিসিশন নেওয়া হয় যে এই ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং বগুড়াতে বিজিবি মোতায়েন করা হবে। দেখেন 3টা বিভাগীয় শহরের পাশাপাশি কিন্তু বগুড়াতে বিজিবি মোতায়েন করা হয় সারা বাংলাদেশের মধ্যে। তাহলে বুঝতে পারতেছেন যে বগুড়াতে ওই দিন কি তাণ্ডব চলছে, যেখান থেকে তাণ্ডবের সূচনা, এগুলো কিন্তু কিছু যদি না করতো আওয়ামী লীগ বা ছাত্রলীগ, তাহলে কিন্তু এই পরিস্থিতিগুলো তৈরি হতো না। 17 তারিখে বগুড়াতে উল্লেখযোগ্য এরকম কোনো আন্দোলন দেখা যায়নি, তবে সারা বাংলাদেশে ছাত্রলীগ বেশ বাজেভাবে আন্দোলনকারীদের উপর অ্যাটাক করছে। এই অ্যাটাক করার ফলে দেখা যাচ্ছে অনেকে ছাত্রলীগ থেকে পদত্যাগের ঘোষণা দেয়, অনেকে পদ আছে এরকম, অনেকে পদত্যাগের ঘোষণা দেয়, বা যারা কর্মী ছিল
তারা জানায় যে তারা ছাত্রলীগের রাজনীতি করবে না। তো এরকম একটা ইন্টারেস্টিং কেস আজকে এই 25 তারিখে আজকে নিউজে দেখলাম যে সেই সময় ছাত্রলীগের পদধারী একজন ছিল, সে ছাত্রলীগ থেকে পদত্যাগ করে আন্দোলনকারীদের সাথে আন্দোলন করে। তো আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙচুরের মামলায় সেই ছাত্রলীগ নেতা মানে সাবেক ছাত্রলীগ নেতার নাম উল্লেখ করে আর অজ্ঞাতনামা অনেকের নামে মামলা করা হয়। এই ট্রেন্ডটা সামনে আসলেও দেখা যেতে পারে কিনা বা দেখা যাবে এরকম একটা পরিস্থিতি হয়তো তৈরি হতে পারে যে যারা ছাত্রলীগ থেকে পদত্যাগ করছে এই টাইমে তাদের প্রতি একটা তো ক্ষোভ থাকবেই। তাদেরকে এরকম কোনোভাবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় কিনা এটা সামনে জানা যাবে আর কি, যেটার আফটার ম্যাথ আর কি হতে পারে। 18 তারিখ সকাল 10টা, এর মধ্যেই বগুড়ার যত স্টুডেন্ট ছিল তারা কিন্তু মোটামুটি বাড়ি থেকে বের হয়ে যায় এবং তারা কোন স্কুলের বা কোন কলেজের বা তাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে মোটামুটি একটা যোগাযোগ ছিল যে তারা কোথায় মিলিত হবে। মেইন টার্গেট ছিল যে সাতমাথা ব্লক করা। এই দিন সারা বাংলাদেশ শাটডাউনের একটা কর্মসূচি ছিল এই আন্দোলনকারীদের। তো তারা সেই অনুযায়ী বের হয়ে যায় এবং গত 17 তারিখ যে সারা বাংলাদেশের ছাত্রলীগ যে অ্যাটাকগুলো করে এটাতে আগেও বললাম যে হিতে বিপরীত হয়েছে, যে তারা ভাবছিল হয়তো আন্দোলন দমাতে পারবে, কিন্তু এটা আন্দোলনকে আরও বড় করে তোলে। তো আমিও এরকম এই সকাল সকালই বের হয়ে যাই। তো প্রথমে আমি যাই হচ্ছে জলশীতলায়। জলশীতল হচ্ছে সাতমাথার পাশেরই একটা এলাকা, মানে পাশাপাশি এলাকা আর কি। যে জলশীতলা থেকে সাতমাথায় হেঁটে যেতে আপনার 5-7 মিনিট লাগবে এরকম আর কি এই দূরত্ব। তো জলশীতলা আলতাফুন্নেসা খেলার মাঠ আছে, সেই খেলার মাঠ থেকে একটা মিছিল বের হচ্ছিল, স্টুডেন্টদের একটা মিছিল, যে তারা সাতমাথার দিকে যাবে। তো সেই মিছিলের সাথে সাথে আমি আগাতে থাকি এবং চারপাশ থেকে বিভিন্ন ফুটেজ নিতে থাকি। তো সেই মিছিলটা এই ভিএম স্কুলের সামনে দিয়ে যখন এই সাতমাথার দিকে প্রবেশ করবে, ভিএম স্কুলের সামনে ওখানে আর্ম পুলিশ ব্যাটালিয়ান, পুলিশ, বিজিবি ছিল। তো এই সময় পুলিশ কিন্তু ফায়ার শুরু করে। আর ফায়ার শুরু করে সেটা হচ্ছে যে ছড়াগুলি, যেটা যে একটা কার্তুজের ভেতর অনেকগুলো ছোট ছোট সিসার গুলি থাকে, একসাথে অনেকগুলো করে বের হয়। এটা 12 কেস, ওটা কি বলে ঠিক আমার এই মুহূর্তে খেয়াল হচ্ছে না, মানে 12 কেস কার্তুজের মধ্যে থাকে আর এটা লেবেল করা থাকে গায়ে 7.5 এরকম। আর গুলিগুলো সম্ভবত 70 মিলিমিটার বা সামথিং এই টাইপের কিছু একটা। তো তারা এরকম ফায়ার করতে থাকে, তখন কিন্তু ছাত্ররা, যে শিক্ষার্থীরা ছিল সেখানে ছেলেও ছিল মেয়েও ছিল, সবাই ছত্রভঙ্গ হয়ে যায়। তারপরে যে যেদিক পারে আর কি বিভিন্ন দিকে ছোটাছুটি করতে থাকে এবং এই জায়গায় মানে তারা শান্তিপূর্ণ ছিল, যে তারা খুব অ্যাটাকিং ইয়েতে যাচ্ছে পুলিশের দিকে এরকমও কিছু না। মানে সেখানে ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে যায়, চারদিকে ছড়িয়ে টড়িয়ে পড়ে। মানে পুলিশের হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তো নির্দেশনা অবশ্যই ছিল থেকে তারা ফায়ার করছে। মানে এই কাজটা না করলে কি হতো আমি ঠিক জানি না, মানে বাধ্য হয়ে ফায়ার করছি বা ফায়ার করা একদম অত্যাবশ্যকীয় ছিল। আমার কাছে ওই সিচুয়েশনে এরকম কিছু মনে হয়নি, মানে ফায়ারটা ওখানে করতে হতো এরকম কোনো সিচুয়েশন তখনও তৈরি হয়নি যে তারা যাচ্ছিল যে ব্লক করতেছিল। কারণ ওই দিন এমনি গাড়ি ঘোড়া চলতেছিল না, দূরপাল্লার বাসগুলো এমনিও বন্ধ ছিল। যে মিছিল যখন যাচ্ছে দুই পাশে আদালত ছিল, যে আদালতের লোকজন বলছে আরে তোমরা ভালো কাজ করো, তোমরা আগে যাও। মানে তারা দুই পাশ থেকে সাধারণ জনগণ এই আন্দোলনকারীদের আরও উৎসাহ দিচ্ছিল। মানে সেইখানে যে মানে ফায়ার করার কি দরকার পড়লো আমি ঠিক আমার কাছে বোধগম্য না এটা। তো এরপরে ওখানে অনেকজন আহতও হয়। তারপর তারা এরকম বিভিন্ন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে। এখানে সাতমাথাতে যারা গেছিল অন্য রুট দিয়ে বা তাদের উপরে এরকম অ্যাটাক করা হয়। তো এরপর আমি যাই হচ্ছে ইয়াকুবের মোড়ে, সেখানে কিছু ফুটেজ পাই যে এখানে গুলিবিদ্ধ একজনকে রিক্সাতে করে নিয়ে যাওয়া হচ্ছিলো। এখানে আর কয়েকজন ছিল, অনেকে সেখানে ছবি তুলতে ইচ্ছুক ছিল না। তো সবগুলো ফুটেজ আমার কাছে নাইও। তো এরপরে শুনলাম যে সব স্টুডেন্টরা যখন সাতমাথার দিকে যেতে পারতেছে না, সবাই যাচ্ছে হচ্ছে বনানীর দিকে। তো এদিকে কিন্তু একটা থমথমে অবস্থায় স্টুডেন্টরা ছিন্ন বিচ্ছিন্নভাবে মিছিল নিয়ে বের হচ্ছে বা পুলিশ দেখলে অন্যদিকে যাচ্ছে। মানে যেহেতু একবার ফায়ার করছে তো স্টুডেন্টের মনে একটা তো ভয় ঢুকে যাওয়াই স্বাভাবিক, যে সামনে যখন পুলিশ আসতেছে তারা ফায়ার করতেই পারে। মানে এর আগের দিন পর্যন্ত এরকম ছিল যে না, যাই করে পুলিশ ফায়ার করবে না, হয়তো লাঠিচার্জ করতে পারে বা এই টাইপের কিছু, কিন্তু ফায়ার অ্যাটলিস্ট করবে না। কিন্তু এখন মানে ফায়ার করতেছে আর কি। তো এরপরে গেলাম হচ্ছে এই আবার ওই পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ওখানে, যেটা হচ্ছে বনানী যাইতে রুটে পড়ে। ওখানে ছেলেপেলেরা, ওখানে বিজিপি ছিল, তারপরে আর পুলিশ ব্যাটালিয়ান ছিল, পুলিশ ছিল, তাদের গাড়ি অনেকগুলো আটকে দিছে, তারা সাতমাথার দিকে যাচ্ছিল। তো তাদের গাড়ি আটকায় দিছে। তো আমি যে মুহূর্তে ওখানে গেছি তখনই পুলিশ লাঠিচার্জ শুরু করবে এরকম একটা অবস্থা, মানে লাঠি নিয়ে পুলিশ একদম তেড়ে ফিরে আসতেছে। ঠিক ওই সময় একটা মেয়ে আর একটা ছেলে মানে দুই হাত প্রসারিত করে সামনের দিকে আগে গেছে যে আগে পারলে আমাদের উপর লাঠি চালান।
মেয়ে ছিল দেখেই মনে হয় পুলিশ একটু ইতস্তত বোধ করছে লাঠি চালানোর জন্য। ঠিক এই সময়ে পিছে তো অনেকেই দৌড় দেওয়া শুরু করছিল, তারা একদম সবাই একযোগে মানে মেয়েটাকে আগলে রাখে একদম পিছে দাঁড়া যায়। মানে আমার মনে হয় যে ওখানে কোনো মানে মেয়ে না থেকে যদি কোনো ছেলে থাকতো, লাঠির বাড়ি তার উপর পড়তোই। হয়তো মেয়ে দেখেই জাস্ট রেহাই পাইছে এবং আন্দোলনটা মানে ওই টাইমেই ছত্রভঙ্গ হয়ে যায় আর কি, হয়ে যায়নি। বরঞ্চ ওই লাঠিচার্জ করতে যাবে এরকম একটা ঘটনা সবাই যখন উৎসাহিত হয়ে গেছে, না একজন মেয়ের সামনে দাঁড়াইছে, ও আটকাইছে, এখন ছেলেপেলে চারদিকে আরও এসে একদম সামনে যতগুলো গাড়ি ছিল সবগুলো আটকে দিয়ে রাখছে আর কি। সেখানে ম্যাজিস্ট্রেট ছিল, ম্যাজিস্ট্রেট গাড়ি ছিল। পরে ম্যাজিস্ট্রেট এসে বলে যে তোমরা দুইজন আসো, কথা বলো যে কী চাচ্ছ। তো ওখানে আসলে দুইজন যাওয়ার মতো ওরকম পরিস্থিতি ছিল না, মানে সব চারদিকে চিল্লাচিল্লি স্লোগান হচ্ছে। বিজিবিরা সামনে যেরকম রায়ট পুলিশ দাঁড়ায় সামনে শিলটা নিয়ে, মানে যেভাবে মানে আপনারা ছবিগুলো দেখলে বুঝতে পারবেন আর কি, ওরকম পজিশন নিয়ে দাঁড়াচ্ছিল। এরপরে ধীরে ধীরে বিজিবির গাড়িগুলো ব্যাক করতে থাকে এবং ওখানে পুলিশের গাড়ি ঢুকতে থাকে। পুলিশের যে বড় ট্রাক টাইপের যে জিপটা থাকে ওটা আসে, তারপরে সাদা যে গাড়িটা থাকে যে এই 1.5 তলার সমান উঁচু আর কি, ওই ওপর থেকে ফায়ার করতে পারে। গাড়িগুলোর নাম এক্স্যাক্টলি কি আমি জানি না, ওই জন্য বলতে পারতেছি না ওইভাবে। সেই গাড়িগুলো ওখানে এন্ট্রি নিতে থাকে। এর মধ্যে বিভিন্নভাবে স্লোগান দিতে থাকে স্টুডেন্টরা, বিজিবিকে নিয়ে স্লোগান দিতে থাকে যে বিজিবি সীমান্তের বিড়াল, স্টুডেন্টদের সামনে বাঘ, সীমান্তে যে বিএসএফ বিভিন্নভাবে মানে গুলিবর্ষণ করে বাংলাদেশিদের হত্যা করে, সেখানে তারা কিছু করতে পারে না, এখানে এসে স্টুডেন্টের উপর খুব মাথা পড়ে দেখাচ্ছে। তো এরকম বিভিন্ন প্ল্যাকার্ডে বিজিবিকে নিয়ে, এরকম সেমন বিজিবি, এরকম বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে স্টুডেন্টরা সেখানে দেখাচ্ছিল। তারপরে আমাদের ট্যাক্সের টাকায় তারা স্যালারি পায়, অথচ আমাদেরকে পিটাচ্ছে আমাদের একটা যৌক্তিক আন্দোলনে, এরকম বিভিন্ন প্ল্যাকার্ড ছিল। এরপরে যে পুলিশের যে ট্রাক টাইপের এই নীল কালার যে জিপটা থাকে ওখানে ফায়ার করা হবে, এরকম অবস্থায় সবাই দাঁড়ায় যায়। মানে ফায়ারিং যে কোনো মুহূর্তে হবে সবাই বুঝতে পারতেছিল, কারণ অলরেডি সাতমাথার ওদিকে ফায়ারিং করছে। মানে আপনার ছবিগুলো দেখলে বুঝতে পারবেন যে সব প্রস্তুতি নেওয়া আছে, তারপরেও কিন্তু স্টুডেন্টরা ওখানে ছিল। এরপরে যেটা করা হয় আসলে ফায়ার শুরু করা হয়। ফায়ার শুরু করা হলে টিয়ার সেল মারা হয়। আর টিয়ার সেলের বিষয়টা হচ্ছে যে যারা এই পরিস্থিতিতে পড়েননি তারাও জানেন যে চোখে এত জ্বালাপোড়া করে যে আপনি চোখ চাইলে খুলতে পারবেন না। আর টিয়ার সেলের ঝামেলা হচ্ছে যতটা না চোখ জলে চোখে পানি পড়ে, এর ভয়াবহ দিক অন্য জায়গায়। টিয়ার সেল যখন মারবে তখন আপনার দম আটকে আসবে, মানে ওই গ্যাসের কারণে আপনি ঠিকঠাক নিঃশ্বাস নিতে পারবেন না। মানে একটু দৌড়ালেই তো নর্মালি আমরা হাঁপায়ে যাই, এখন ভাবেন যে আপনার দম আটকে যাচ্ছে, আপনার দৌড়ানোর ক্যাপাবিলিটি কিন্তু আরও কমে যাবে। তার মধ্যে এদিকে গলি টলি যা ছিল রাস্তার দুই পাশে, এদিকে সবাই ছত্রভঙ্গ হয়ে যে যার মনে সরে যেতে থাকে। আর এতক্ষণে কিন্তু স্টুডেন্টরা এরকম স্লোগান দিচ্ছিল, মিছিল করতেছিল বা এই টাইপের করতেছিল, মানে কোনো অ্যাটাকিং কিন্তু কেউ ওরকম অবস্থায় যায় নাই। এরপর যখন ওই ম্যাজিস্ট্রেট গাড়ি যেতে থাকলো তখন গলির ভেতর থেকে স্টুডেন্টরা ইট মারা শুরু করলো, তারপর পুলিশের দিকে ইট মারা শুরু করলো। কিন্তু পুলিশ যে রেঞ্জে ছিল যে আপনি গায়ের সর্বশক্তি দিয়ে ইট নিক্ষেপ করলেও পুলিশ পর্যন্ত পৌঁছাবে না, কিন্তু পুলিশ যখন গুলি করবে গুলির তো অনেক রেঞ্জ পর্যন্ত যায়, আপনার কাছে ঠিকই আসবে। তো ছেলেপেলে এখন তো ক্ষোভ, তো এই ক্ষোভের বসে তারা ইট নিক্ষেপ করতেছিল। পুলিশের দিক থেকে টিয়ারশেল নিক্ষেপ করতে, টিয়ারশেল নিক্ষেপ করলে তো সবাই যে তার দিকে মনে সরে যায়। তো একটা মজার বিষয় আমি ওখানে দেখলাম যে সবার পকেটে টুথপেস্ট, যে টুথপেস্ট এরকম ফেসবুকে বিভিন্ন পোস্টে দেখা, মানে এরকম পোস্টে ছিল যে যখন টিয়ারশেল মারবে আপনার টুথপেস্ট মেখে নেন। তো চোখের নিচে, কপালে, মুখে, মানে টুথপেস্ট দিয়ে সবার মুখ একদম ভরে আছে আর কি। এরকম দেখছি দোকান থেকে, মানে দোকান তো সবগুলো বন্ধ ছিল, জাস্ট শাটারটা তুলে টুথপেস্ট দেওয়া হচ্ছিল যে আরে বাচ্চা কাচ্চা তোমরা যা আছে টুথপেস্ট মাখো। কারণ এখানে কারা আছে 9, 10, 11, 12 এই টাইপের স্টুডেন্টরাই বেশি এখানে। তাদেরকে টুথপেস্ট দেওয়া হচ্ছিলো, তারপর দোকান থেকে পানি দেওয়া হচ্ছিলো, ইনটেক পানি, যে খাওয়ার পানি আমি দিচ্ছি গ্লাসে করে এরকম না, ইনটেক পানি দোকানদার এরকম রাস্তাতে একটু করে দোকান খুলে রাস্তাতে একদম ছেড়ে দিচ্ছিল, যে মানে স্টুডেন্টের জন্য, আন্দোলনকারীদের জন্য। তো সবাই এরকম পেস্ট মাখাচ্ছিল। তারপরে একটু পরপর আগুন জ্বালানো হচ্ছিল মোড়ের মধ্যে একটু গলির ভেতরে, যে এই টিয়ারসেল যখন নিক্ষেপ করা হয় তখন যদি আগুনের ওর মুখটা নেওয়া হয় তাহলে টিয়ারসেলের মানে যে চোখ জ্বলা এটা খুব দ্রুত কমে যায় আর কি। তো ওই টাইমে টিয়ারসেলে আমার অবস্থা এতটা বাজে ছিল যে আমি ছবি তোলার অবস্থাতেও ছিলাম না, আমি নিজেই আগুন খুঁজতেছিলাম, পেস্ট খুঁজতেছিলাম। আমাকে একজন এরকম পেস্ট এনে দেয়, সবাইকে পেস্ট দিচ্ছে, যে হাতে এরকম করে পেস্ট রেখে দিচ্ছে, যার দরকার ভাই পেস্ট নেন। আপনার চোখ মানে দেখে তো বোঝা যাচ্ছে যে কে টিয়ারসেলে আক্রান্ত হয়েছে, তাই দেখে কেউ কাউকে চেনে না এই জায়গায়, এমন একটা অবস্থা। তারপরেও সে পেস্ট মেখে দিচ্ছে যে ভাই কি মানে ঠান্ডা পানি দেন, মানে এরকম যা যা করার সবাই সবার প্রতি এত হেল্পফুল। আর সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে এই জায়গায়, যে এই যে গলিতে যতগুলো আবাসিক এলাকা আছে, এই আবাসিক এলাকায় গেটে গেটে ওই বাড়ির যে মহিলাগুলো ছিল সেই মহিলাগুলো আন্টিরা
পানি, বিস্কুট, চানাচুর এরকম জিনিসপাতি নিয়ে দাঁড়াইছিল, যে এই আন্দোলনকারীরা আসলে তাদেরকে যেন কিছু খাবার দিতে পারে বা তাদেরকে কোনোভাবে হেল্প করতে পারে। কেউ পেস্ট নিয়ে দাঁড়াইছিল, কেউ বলছে আন্টি পেস্ট দেন, আমাদের পেস্ট লাগবে, টুথপেস্ট লাগবে, টুথপেস্ট মুখে মাখার জন্য টুথপেস্ট এনে দিচ্ছিল, বলতে বাবা তোমাদের কী লাগবে, কীভাবে সাহায্য করতে পারবো। মানে এরকম আশেপাশে যত বাড়িঘর ছিল লোকজন এত হেল্পফুল ছিল আন্দোলনকারীদের প্রতি। তো আমি এই টাইমে ওই যে আমি নিজেও এখানে ওই আগুনের ওপর মুখ নিয়ে যে আমি নিজেকে একটু ধাতস্থ করার চেষ্টা করতেছিলাম। কিছুটা স্টেবল হয়ে আমি আবার রাস্তায় ফিরে যাই। রাস্তাতে স্টুডেন্ট একটু করে বের হয়, পুলিশের দিকে ইট নিক্ষেপ করে আমি রাস্তার ডিভাইডার থেকে দুই পাশে ছবি টবি তুলতেছিলাম। তো এর মাঝখানে দেখি কয়েকজন এরকম তাদের একটা ফ্রেন্ডকে এরকম করে মানে একদম কোলে করে নিয়ে যাচ্ছে, মানে তার সে গুলিবিদ্ধ হয়েছে আর কি। ছবিতে আপনারা দেখতে পারবেন, দেখানোর চেষ্টা করবো আমি। তো এটা নিয়ে যাওয়ার পর তাদের নিকটস্থ একটা ক্লিনিক ছিল, সেখানে নেওয়ার পরে তাদের অ্যাডমিট করে মানে যা যা হেল্প করছে, অপারেশন করা লাগছিল সম্ভবত। পরে এরকম অনেকজনকে পার্শ্ববর্তী একটা ক্লিনিকে নেওয়া লাগছে। আর এখানে একটা দুঃখের বিষয় ছিল যে সব ক্লিনিকে এখানে তাদের সেবা দিচ্ছিল না, কারণ প্রাইভেট ক্লিনিকগুলোকে নিষেধ করা ছিল যে এরকম আন্দোলনকারীদের কাউকে যেন সেবা না দেওয়া হয়। কারণ ক্লিনিকগুলোতে গেলেই তারা যখন দেখে যে আন্দোলনকারী এরকম কেউ গুলিবিদ্ধ বা এই টাইপের, তাদেরকে তখন আর বলে যে না আমরা এটা ট্রিটমেন্ট দিতে পারবো না। এরকম রাগের বসে স্টুডেন্টরা অনেক ক্লিনিকও এখানে মানে বাইরে থেকে ভাঙচুর করছে আর কি। তো যে ক্লিনিকের কথা বললাম যে নিয়ে যাচ্ছে, পরে শুনছিলাম যে এই আন্দোলনকারীদের এখানে ট্রিটমেন্ট করা হয়েছে দেখে পরে পুলিশ এখানে যে তাদেরকে থ্রেট দিচ্ছিল এরকম শুনছি পরে। তো যখন এরকম একজনকে গুলিবিদ্ধ অবস্থায় প্রথম যাকে নেওয়া হলো, ক্লিনিকে নেওয়া হলো, সেটা নেওয়ার পরে তারই সম্ভবত কিছু দুইজন ফ্রেন্ড সরাসরি একদম রাস্তার মাঝখানে এসে বসে যায়। মানে পুলিশের দিক থেকে গুলি করতেছে, আর যে মানে পুলিশের দূরত্ব আর সেই স্টুডেন্টের দূরত্ব এত কম ছিল যে মানে সরাসরি তাকে টার্গেট করে গুলি করা যায়। সেই দুইজন একদম চুপচাপ রাস্তায় বসে পড়ছিল যে গুলি করলে আমাদের করেন, এমন একটা অবস্থা। আমি যতটা মানে ওই জায়গার ছবিগুলো দেখতে পারবেন যে দৌড়াদৌড়ির অবস্থা, নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, চোখ জ্বলতেছে, এরকম একটা অবস্থায় সব কিছু ঠিকঠাক থাকে। ছবি তোলাও ঝামেলা, যে আমি ফোকাস ঠিকঠাক হয়নি ছবিগুলোর, মানে বুঝতে একটু সমস্যা হতে পারে, সেই সেন্সে বলতেছি। তো যখন এরকম দুইজন আসছে তখন চারপাশে সবাই একটু উদ্বুদ্ধ হয়েছে যে আরে ওই দুইজন ওখানে যে বসে পড়ছে আমরা কেন পারবো না। তখন চারপাশে পোলাপান একদম ভেঙে চুরে আবার এসে একদম রাস্তার মাঝখানে জড়ো হতে থাকে। পুলিশ ওখানে আবার টিয়ার সেল মারে। এখন টিয়ার সেল মারলে মনে করেন যে গুলি লাগার পরেও এই যে সাহসিকতায় কেউ থাকতে পারে, কিন্তু টিয়ার সেল মারলে তো ওখানে দাঁড়ানোর আর সব অপশনই থাকে না। কারণ ওই তো বললাম চোখ জ্বলা শুরু হয়, যে এত পরিমাণ চোখ জ্বলে যে আপনি মানে অসহনীয় একটা জ্বলা, তারপরে দম বন্ধ হয়ে আসা এরকম। তো এরকম করে ধাওয়া পাল্টা ধাওয়া এরকম চলছে একদম সন্ধ্যা পর্যন্ত। এখন ভাবেন যে এই যে পুলিশ যে গুলি ছুড়লো প্রথমে, লাভ কী হলো? অনেকজন স্টুডেন্ট আহত হলো, অনেকজন মানে বেশ বাজেভাবে গুরুতর আহত হলো। যতদূর জানি ওখানে কেউ মারা যায়নি, তবে শুনছিলাম ওই সাত মাথার ওইদিকে পরবর্তীতে গোলাগুলিতে স্টুডেন্ট মারা গেছিলো। এটা ভেরিফাইড কিনা আমি জানি না, মানে শুনছিলাম আর কি। মানে ভেরিফাইড নয়, এটা আমি মানে ভেরিফাইড নয় জানি দেখে আমি এটা উল্লেখ করলাম। এর আগে যা বলতেছি এগুলো মোটামুটি সব ভেরিফাইডই। তো প্রশ্ন হলো, এই যে গুলি করলো, গুলিটা যদি না করতো কি হতো? যে তাদের কী লজিক হতে পারে যে না স্টুডেন্টরা রাস্তা ব্লক করে আছে, আমরা গুলি করে তাদেরকে বা ফায়ার করে তাদেরকে আমরা সরাই দিচ্ছি যেন তারা রাস্তা খুলে দিতে পারে বা লোকজন যাতায়াত করতে পারে। আর লোকজন এদের সাপোর্টে আছে। গুলি করার ফলে কি হলো? ছেলে পেলে তো সন্ধ্যা পর্যন্ত অবরোধ করেই রাখলো, এবং রাস্তাটা মানে গোলাগুলির ফলে এলাকার দিকেও তো মানে আবাসিক এলাকার দিকেও গুলি গেছে, আবাসিক এলাকার দিকেও টিয়ার গ্যাস গেছে, তাদেরও ভোগান্তি হলো। নাহলে স্টুডেন্টরা কী করতো? বিকাল বা সন্ধ্যা পর্যন্ত, ম্যাক্সিমাম সন্ধ্যা পর্যন্ত নর্মালি শান্তিপূর্ণভাবে অবস্থান করে যে যার মতো চলে যেত। মানে এই পরিস্থিতিটা মানে এই গোলাগুলি করার ফলে কতজন আহত হলো, কতজনের মারাত্মক ক্ষতি হলো, অনেক স্থাপনার ক্ষতি হলো। মানে আমার মনে হয় যে এটা তো আমি ওরকম সিচুয়েশন দেখিনি, না এদেরকে গুলি করে তুলে দেওয়া দরকার। মানে এরকম সিচুয়েশন আমি এখানেও আমার মনে হয়নি যে এরকম সিচুয়েশন হয়েছিল। স্টুডেন্টদের কিছু না বললে তারা নর্মালি তাদের একটা ক্ষোভ আছে যে অন্যান্য আন্দোলনকারীদের উপর ছাত্রলীগ এইভাবে হামলা করলো, তাদের সেই ক্ষোভের বহিঃপ্রকাশে তারা আসছে, এবং তাদের উপর যখন আবার অ্যাটাক করা হলো তারপর কিন্তু এই সিচুয়েশন মানে এরকম হয়ে যাচ্ছে। আমার মনে আছে আমি রাস্তার ডিভাইডের মাঝখান থেকে, উপরে গাছ আছে বড় বড় গাছ, আমি ওখান থেকে ছবি টবি তুলতেছিলাম। মানে পুলিশ যখন গুলি করতেছিল, গুলি করার শব্দের পরে এই ছটাগুলি যেটা ছোটো ছোটো গুলির কথা বললাম, এই মাথার উপর দিয়ে যাওয়ার সময় যখন গাছের সাথে লাগে এবং ছর করে শব্দ হতে থাকে, মানে ওই টাইমের অনুভূতিটা কি যে আমি এখন বুঝতেছি যে এই যে ফটো সাংবাদিক প্রিয় ভাইয়ের কথা বললাম যে উনি আন্দোলনের মধ্যে পড়ে পুলিশের গুলিতে মারা গেছেন, যে আমি পরবর্তীতে রিয়েলাইজ করতে পারতেছি যে উনি কী সিচুয়েশনে ছিল আসলে। আরও কয়েকজন সাংবাদিক মারা গেছে পরে জানতে পারছি। এ পর্যন্ত তো
ভেরিফাইড তথ্য মতে আর কি 200+ মারা গেছে। মানে বাংলাদেশের মানে এই ভূখণ্ডের ইতিহাসে লাস্ট এরকম কবে মারা গেছিল? একটা আন্দোলনে এতজন মানুষ, যে আন্দোলন যুদ্ধ পর্যন্ত গড়ায় না, জাস্ট আন্দোলনেই আছে, এত মানুষ কবে মারা গেছিল? স্টুডেন্ট, বেশিরভাগ স্টুডেন্ট। বলতে পারবেন কবে মারা গেছিল? এরপর 19 তারিখ, 19 তারিখেও বেশ থমথমে অবস্থা। আর 19 তারিখের আরও ভয়াবহ ব্যাপার যেটা, 18 তারিখ রাত থেকে তো নেট নাই, মানে সারা দেশ একদম ব্ল্যাক আউট হয়ে গেছে নেটের। ডেটা সেন্টার পুড়ে দেওয়ার কারণে নেট নাই, এটা আমাদের আইসিটি প্রতিমন্ত্রী কি মন্ত্রী মানে এই জুনায়েদ আহমেদ পলক বললেন যে সেই জন্য ডাটা নাই। অথচ এই যে ক্লাউডফেয়ারের ওয়েবসাইটে যেখানে যদি আমরা যেয়ে দেখি যে আসলে বিশ্বের কোন জায়গায় কেন নেট নাই, সেটা ওখানে তারা রিয়েল টাইমে দেখায় যে এই কারণে নেট নাই। ওখানে দেখা যায় সরাসরি গভর্নমেন্ট এটা অফ করে রাখছে, অথচ তারা বলতেছে যে ডেটা সেন্টারে আগুন লাগার কারণে কি এক বিল্ডিংয়ে আগুন লাগার কারণে সারা দেশে নাকি নেট নাই। মানে এরকম মিথ্যাচার করার মানে কি? যে ইনফরমেশন থেকে ছেলেপেলেদের দূরে রাখা হলো। আচ্ছা, তাদের উদ্দেশ্য যেটাই থাকুক, এই 19 তারিখে তো এখন কেউ জানে না আসলে কি হচ্ছে। আর টিভি নিউজের কথা তো নাই বললাম, যে টিভি নিউজ থেকে তো সব টাইপের নিউজ পাওয়া যায়ও না, যে তাদের এক পেশি নিউজ থাকার পসিবিলিটি অনেক বেশি থাকে। তো 19 তারিখেও আমি বের হয়েছিলাম। 19 তারিখে শহর একদম শুনছেন, বগুড়া সেউজগাড়ি এলাকায় ওদিকে বেশ গোলাগুলি হচ্ছিল। সাত মাথায় পুলিশ, বিজিবি, র্যাব তারা টহল দিচ্ছিল, এবং এই সেউজগাড়ি ওই এলাকায় ওদিকে যে কিছু ছবি টবি তুলছিলাম, কিন্তু ওদিক থেকে অ্যাটাক করতেছিল। পরে আমাকে বললো যে ওইদিকে যেন না, যদি আমার কাছে হেলমেট ছিল না, বললো হেলমেট স্যার ওদিকে যেন না, রিস্কে হবে। তো ওইদিকে আর আগাইনি, ওদিক থেকে ইট নিক্ষেপ করতেছিল। যে ইট নিক্ষেপ করতেছিল এরকম পুলিশ অনেকক্ষণ গোলাগুলি করার পরে তারপর পুলিশ ব্যাকে চলে গেছে। কী জন্য গেছে আমি ঠিক জানি না, মানে হয়তো তাদের গুলি শেষ হয়ে গেছে, অথবা তারা হাল ছেড়ে দিচ্ছে, বা তারা বলছে আচ্ছা করুক, এরকম কোনো একটা কারণ হইতে পারে আর কি। মানে তারা যখন একদম ব্যাকে আসতেছিল তখনও পোলাপান আগে আসতেছিল আর কি। ওখান থেকে একজনকে আটকও করা হয়। আর ওখান থেকে একজন আটক, ইভেন কিন্তু এই আগের দিনে বগুড়াতে কিন্তু অনেক স্টুডেন্টকে আটক করা হয়েছে, অনেক স্টুডেন্টকে আটক করে থানাতে নেওয়া হয়েছে। তো তারপরে ওই দিন 19 তারিখের অবস্থা, সেউজগাড়িতে একটু ওদিকে গোলাগুলি হয়েছে স্টুডেন্টদের সাথে, আন্দোলনকারীদের সাথে। এখন অনেকে বলতে পারেন যে এখানে কি শুধু আন্দোলনকারী ছিল? দেখেন, একটা আন্দোলনকারী, এখানে আন্দোলনকারী বলতে কি স্টুডেন্টদেরই শুধু বোঝানো হয়? কিন্তু আমার বাবা, আমার মা যদি মনে করে যে না, কোটা থাকা উচিত নয়, তারা যদি রাস্তায় নামে, তারা বলবে আরে আপনি তো স্টুডেন্ট না, আপনি কেন কীভাবে আন্দোলনকারী হন? মানে এখানে অনেকে এইভাবে বলছে আরে ওই স্টুডেন্ট নয়, তার মানে ও আন্দোলনকারী নয়, বা এরকম একটা স্টেটমেন্ট দাঁড় করানোর চেষ্টা করতেছে। এখন এখানে অনেকে বাজে মোটিভ নিয়ে আসতে পারে। স্টুডেন্টরা তো এরকম না যে একটা ভালো একটা লিডারশিপের আন্ডারে আছে, আন্দোলনটা একজন লিডার এখানে পুরো কন্ট্রোল করতেছে, ছেকে ঢোকানো চাই, তুমি মিছিল আসতে পারবে, তুমি পারবে না, এরকম তো না। এখানে সর্বসাধারণের জন্য উন্মুক্ত, যে কেউ এখানে পার্টিসিপেট করতে পারবে। তাই এখানে যদি কারো বাজে মোটিভ থাকেও, সেটা তো মানে আন্দোলনকারীদের দোষ না, বা যারা একটু মোটিভ নিয়ে আগাচ্ছে তাদের তো এটা ফল্টও না। এরপরে 20 তারিখের পরে সিচুয়েশন একদম পুরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারপর সেনাবাহিনী মাঠে নামে, তাদের কন্ট্রোলে থাকে, কারফিউ জারি করা হয়। এরপরে ছাত্রদের বা আন্দোলনকারীদের ওইভাবে তেমন বগুড়াতে আর দেখা যায় না, এবার রাজপথে থেকে তারা আন্দোলনকে লিড করতেছে বা এরকম কোনো, এরপরে আর আমি যতদূর জানি এরকম আর কিছু ঘটে নাই। তবে এর মধ্যে যা যা ঘটে গেছে অলরেডি, এটা হওয়া উচিত ছিল না, মোটেই হওয়া উচিত ছিল না। লাস্ট কবে এরকম আন্দোলনে এরকম কয়েকশো মানুষ মারা গেছে জানেন? প্রায় 100 বছর আগের ঘটনা। ব্রিটিশরা এই দেশের চা শ্রমিকদের উপর চাঁদপুরে এরকম একটা কিলিং মিশন করছিল। তারা তাদের বাড়িতে ফিরতে চাচ্ছিল, এই অসহ্য ওই দাসপ্রথার থেকে বের হতে চাচ্ছিল, তখন তাদেরকে এরকম তাদের আন্দোলনে এরকম তাদেরকে কুচুকাটা করা হয়, করে তাদেরকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। আমার যতদূর মনে পড়ে, যত আন্দোলনের মধ্যে মনে পড়ে, এইটার কথাই আমার মনে পড়ে। এক্সট্রা আর কিছু বলার নাই। আমার মনে হয়েছিল যে বিষয়গুলো শেয়ার করা উচিত। যদি এত পর্যন্ত দেখে থাকেন, ধন্যবাদ।